আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ভারত, নেপাল সহ দক্ষিণ এশিয়ার 6 দেশ। 5.9 মাত্রার কম্পনের উৎপত্তিস্থল ভারতের আসাম। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে, আবারও বললেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সজাগ থাকার আহ্বান। 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবর। হাসিনার সাথে বৈঠক করে একটি শিল্প গ্রুপ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অভিযোগ। এবং কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রতি সব স্তরের শ্রদ্ধা নিবেদন। লালন ফকিরের শহর কুষ্টিয়ায় মা বাবার কবরে দাফন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার 6 দেশ। বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে এই ভূমিকম্প অনুভূত হয়। রবিবার বিকেল 5:11 এই ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে 5.9 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে 14 কিলোমিটার পূর্বে ঢেকিয়াজুলিতে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উৎপত্তি বেশি গভীরে না হওয়ায় ভূমিকম্পের কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগাম জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, আবারও কথা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সব দুশ্চিন্তা ফেলে দিয়ে ছাত্র জনতা যে সুযোগ এনে দিয়েছে তাকে কাজে লাগাতে হবে। স্বৈরাচার যাতে কোনোভাবেই আর আসতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বক্তৃতা করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে আলাদিনের চেরাগের দৈত্যের সঙ্গে তুলনা করে অধ্যাপক ইউনূস বলেন, ছাত্র জনতা চেরাগ এনে দিয়েছে, আপনারা শুধু চাইবেন। ওই আলাদিনের দৈত্য আমাদের সামনে আছে, তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে। এই আমি চাই, কি চাই সেটা ঠিক করি, কিভাবে করবে দৈত্য ঠিক করে দেবে, কোনো অসুবিধা নেই। আমরা এই চাই, এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই, কাজে আমাদেরকে এইভাবে করে দাও, তাহলে আমরা সে পথে অগ্রসর হতে পারি। অধ্যাপক ইউনূস বলেন, স্বৈরাচার যাতে কোনো পথেই আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন, জুলাই সনদ ও জাতীয় ঐক্য নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে। এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা পরিষ্কার করে ভালো, আর বাকিগুলো হলো ডিটেলস। এইটি হলো পথ, আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এই পথেই আমরা যাব। পথ ঠিক আছে, তারপরে এখন এখান থেকে কোথায় সাইনবোর্ড কী দিতে হবে সেগুলো পরের কথা। আমাদের যাত্রাপথ, আমাদের গন্তব্য পরিষ্কার। প্রধান উপদেষ্টা জানান, ঐক্যমত্য কমিশন ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন নির্বাচন ভালোভাবে হলেই তা সার্থক হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই জাতীয় নির্বাচন হতে হবে। সময় মতো নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা নিয়েও আশঙ্কার কথা জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে নিজেদের আগের অবস্থান ধরে রাখে রাজনৈতিক দলগুলো। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের উপায় চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোর আলোচনা। নির্ধারিত সময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই জানিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কন্ডিশনাল যেমন নয়, তেমনি কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়। আমরা জোর দিয়ে বলেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং নির্বাচন কোনো কিছুর উপরে কন্ডিশনাল নয়, নির্ভরশীল নয়। সংস্কার এবং বিচার, নির্বাচন এটা পরস্পর একটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট কোনো বিষয় নয়। নির্বাচন হতেই হবে, সংস্কার চালু থাকবে, বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করে নির্বাচন চেয়েছে জামাত ইসলামী। আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের উৎসম্মুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। আমরা এটাও বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে। জাতীয় সনদের নাম জুলাই সনদ করার আহ্বান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দিয়েছে এনসিপি। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে টেকসইভাবে বাস্তবায়ন, সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো এবং সেগুলো যেন ভবিষ্যতে আর কখনোই বাতিল করা না হয় শুধুমাত্র প্রসিডিউরাল গ্যাপের কারণে, সেই বিষয়ে আমরা আমাদের মনোযোগ নিবদ্ধ রেখেছি। বিএনপি ও সমমনা দলগুলো ছাড়াও গণফোরাম, সিপিবি সহ বাম দলগুলো বলছে জুলাই সনদ একটি রাজনৈতিক অঙ্গীকার। ফেব্রুয়ারি নির্বাচন কোনোভাবেই যদি এটা অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে আসলে অনেকখানি এই অন্তর্বর্তী সরকারের ভাগ্য কিন্তু অনেকখানি অনিশ্চিত হয়ে পড়ে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সর্বোচ্চ আদালতের পরামর্শ গ্রহণের পক্ষে মত দেন তারা। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের একটি বিতর্কিত শিল্প গ্রুপ প্রতিবেশী দেশে অবস্থান করা শেখ হাসিনার সাথে বৈঠক করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। চকর মালিথার রিপোর্ট। 18 বছরেরও বেশি সময় পর রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গাড়ি থেকে নেমেই তিনি সোজা চলে যান দোতলায় স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে। বিকেল 4:25 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের আইজি উপস্থিত ছিলেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সাথে আগে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্যারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয়। আজকে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল। আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা, আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল, এগুলি আমরা আলোচনা করছি। সাংবাদিকরা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান বৈঠক প্রসঙ্গে। আমাদের পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসএলএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকায় আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্নের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো না খারাপ, আপনি কি মনে করেন? আমি এটুকুই বলবো না, ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন, আন্তরিকতা কোনো কমতি নেই। পরে চ্যানেল আইয়ের কাছে বৈঠক নিয়ে আরও কথা বলেন তিনি। কোনো অভিযোগ করি না, আমরা কোনো অভিযোগ করি নাই। আমরা আমাদের অনুভূতি জানাইছি, আমাদের কনসার্নটা জানাইছি। কি বলছেন? উনি প্রত্যেকটাই এগ্রি করছেন, সহযোগিতা করছেন আন্তরিকভাবে। লুৎফুজ্জামান বাবরের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে সব স্তরের মানুষ। এ সময় বিশিষ্টজনেরা বলেন, ফরিদা পারভিনের মৃত্যুতে দেশ লালন শাহের গানের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজার নামাজ হয়। কুষ্টিয়া পৌর কবরস্থান ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বাবা মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হন ফরিদা পারভিন। পরাগ আজিমের রিপোর্ট। শনিবার রাত 10:15টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। রোববার দুপুর 12:15টায় তাঁর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সচিব, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনসহ সাধারণ মানুষ। লালন শাহের গানের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে ফরিদা পারভিনকে অভিহিত করেন তারা। আমি কৃতজ্ঞতার ঋণ শোধ করতে আসছি। ওনার মৃত্যু এটা তো বেদনাদায়ক। শৈশব থেকে ওনার গান শুনে আসছি, ফলে অনেক ঋণ আমাদের রয়ে গেছে জাতির। অসাধারণ শিল্পী, উনি চলে গেলেন। শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। শুধু গান শিখি নাই, আপার কাছ থেকে তার আচার ব্যবহার, মানুষের সাথে, গুরুর সাথে শিষ্যের সম্পর্ক, কিভাবে কি করে, সেগুলো সব কিছুই আপার মাধ্যমে আমরা শিখেছি। আন্তর্জাতিক ক্ষেত্রে লালনের প্রচার এবং প্রসারে তার যে অবদান সেটা অনস্বীকার্য। আজকে যে লালনের গান নগরে এত প্রতিষ্ঠা পেয়েছে, মিডিয়াতে, গণমাধ্যমে, তার পেছনে ফরিদা পারভিনের অক্লান্ত পরিশ্রম। আজকে লালনের গান মানেই ফরিদা পারভিন মানেই লালনের গান। এই ক্ষতি আমরা আর পূরণ করতে পারবো কিনা জানি না, তবে আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং এই সরকারের কাছে একটা আবেদন রাখবো যে ফরিদা পারভিন একটি লালন একাডেমি করেছিল, সেই একাডেমিকটাকে যেন বাঁচিয়ে রাখা হয়, তাকে যেন টিকিয়ে রাখা হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে হয় প্রথম জানাজার নামাজ। পরে মরদেহ নিয়ে কুষ্টিয়ার পথে রওনা হন স্বজনরা। সেখানে আরেক দফা জানাজার পর চিরনিদ্রায় শায়িত হন ফরিদা পারভিন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দখল করে ট্রাক কাভার্ড ভ্যান রাখায় বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের কথা থাকলেও তার বাস্তবায়ন হয়নি। মালিক সমিতির দাবি, ট্রাক স্ট্যান্ডের চাঁদার ভাগ বাটোয়ারায় শুধু হাত বদল হয়েছে। পাশের গুরুত্বপূর্ণ কেপিআইভুক্ত বিজি প্রেস ঘেঁষে ট্রাক কাভার্ড ভ্যান রাখায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শাকের আদনানের রিপোর্ট। এই চিত্র দেখে মনে হতে পারে এটি ট্রাক কাভার্ড ভ্যান স্ট্যান্ড, কিন্তু বাস্তবতা ভিন্ন। তেজগাঁওয়ে সড়কের ওপর এভাবেই বছরের পর বছর রাখা হচ্ছে ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান। অধিকাংশ জায়গা দখল করায় শুরু হয়েছে সড়ক। এ কারণে তেজগাঁও সহ আশপাশের এলাকায় যানজট লেগেই থাকে। 20 টাকার ভাড়া লইছি, 1-1.5 ঘন্টা কাটতে গেছে। ট্রাক ডবল করে রাইকা আমাদের 12টা বাজে। প্রত্যেক দিন আমার 3 ঘন্টা 4 ঘন্টা সময় যায় এই ফালতু কয়েকটা টাকার লেগা। সন্ধ্যার পরে আর পার্কিংয়ে চালাই, রাস্তায় গাড়ি চালানো যায় না। গ্যারেজ কি রাস্তা নাকি, এটা দেখার মতন কেউ নাই মনে হচ্ছে। চালকরা বলছেন, স্থায়ী জায়গা না থাকায় যেখানে সেখানে তাদের গাড়ি রাখতে হচ্ছে। প্রাইভেট আসবো বা বড় গাড়ি আসবে, এখন আসতে পারতেছে না। আমাদের সমস্যার কারণে আমরা এখানে রাখতেছি। এখন সবারই তো কষ্ট হচ্ছে। টিপ আছে নাকি? আপনি জানেন এই গাড়ি 4000 টাকা মার্কেট, চিটাং চলে 13-14 গাড়িটা খরচ যায় 22,000। মালিক সমিতি বলছে, গাড়ি চালাতে নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। পরিবর্তন কিছুই হয়নি, শুধু হয়েছে হাত বদল। আমাদের বিআরটিএ আর পুলিশ প্রশাসন, আমার মনে হয় তারা দুজনই একদল। ষোড়রকা শরীকর, গৃহস্থগত হন। আপনি কারণ যান যাত্রে এক গাড়িতে মাল লইয়া 300-400 টাকা দেওয়া লাগে। এই যে তেলকেটেও দিয়ে দেখবেন গাড়ি রাখে টাকা দেওয়া লাগে। আমরা খালি হাত বদলিয়েছি তো। এভাবে যানবাহন রাখায় বিজি প্রেসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তাহীনতায় পড়েছে। কর্তৃপক্ষ এই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও জানিয়েছে, ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশনকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ বলছে, সমস্যা সমাধানের প্রয়োজন স্থায়ী ট্রাক স্ট্যান্ড ও এক্সপ্রেসওয়ে নির্মাণ। মাল্টি স্টোরি ট্রাক স্ট্যান্ড নির্মাণ, পাশাপাশি যে ট্রাকগুলো রাত্রে এসে ঢাকা শহরে মাল পণ্য আনলোড করে ফিরে যেতে পারছে না, তাদেরকে দিনের বেলায় ফিরে যাওয়ার ব্যবস্থা করে যদি দেওয়া যায়, তাহলে এই সমস্যার সমাধান হবে। ট্রাক স্ট্যান্ড নির্মাণের সম্প্রতি তেজগাঁওয়ে টিএনটির প্রায় 5 একর জায়গা সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হয়েছে। সেখানে অন্তত 5000 যানবাহন রাখা সম্ভব হবে বলে জানিয়েছে মালিক সমিতি। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরাপত্তার জন্য একদিনে শহর ছেড়েছেন অন্তত ৬,০০০ মানুষ। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র এক্সে লিখেছেন, সামরিক বাহিনীর হিসেব অনুযায়ী কয়েক সপ্তাহ ধরে তীব্র হামলার কারণে গাজা নগরীর 2,50,000-এর বেশি বাসিন্দা শহর ছেড়ে গেছেন। আল জাজিরা জানিয়েছে, বাসিন্দারা গাজার দক্ষিণ দিকে সরে গেলেও সেখানকার অবস্থা বসবাসের অনুপযোগী হওয়ায় আবারও অনেকেই ফিরে আসতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজা নগরী এবং আশপাশে প্রায় 10 লাখ ফিলিস্তিনি বাস করেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, বাণিজ্য ঘাটতি কমিয়ে যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক আরও কমানোর চেষ্টা চলছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা একথা বলেন। পাল্টা শুল্ক বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে 3 দিনের সফরে রবিবার ঢাকায় এসেছে প্রতিনিধি দলটি। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুতই রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি হওয়ার সম্ভাবনার কথাও জানান উপদেষ্টা। বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত কৃষি ও জ্বালানি পণ্যের পাশাপাশি বিমান কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কেনা হলেও তাতে প্রোটিন বেশি বলে জানান উপদেষ্টা। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ভারত, নেপাল সহ দক্ষিণ এশিয়ার 6 দেশ। 5.9 মাত্রার কম্পনের উৎপত্তি স্থল ভারতের আসাম। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে, আবারও বললেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সজাগ থাকার আহ্বান। 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবর। হাসিনার সাথে বৈঠক করে একটি শিল্প গ্রুপ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অভিযোগ। কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রতি সব স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। লালন ফকিরের শহর কুষ্টিয়ায় মা বাবার কবরে দাফন। এবং এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান। শুরুতেই উইকেট হারানোর চাপ সামলাচ্ছে সালমান আগার দল। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।